জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা। দুপুর থেকে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু। সন্ধ্যায় ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে। দীর্ঘ 2 দশক পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি। দপ্তর পেলেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। নতুন পুরাতনে ঢেলে সাজানো হয়েছে মন্ত্রণালয়ের দায়িত্ব। প্রথম মন্ত্রিসভার বৈঠক বিকেলে। নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণে প্রস্তুত সচিবালয়। সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। পাকিস্তান সফরের আমন্ত্রণ। দ্রুত সময়ের মধ্যে দিল্লি সফরের আমন্ত্রণ মোদির। এবং মালয়েশিয়ার বিপক্ষে দাপটে জয়। গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টা নিউজে। সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল 11টার দিকে শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তিনি। এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তারেক রহমান। এদিকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় 3 স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। মহাসড়কে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিটের মহড়া দেওয়া হয়। এছাড়া পুরো স্মৃতিসৌধ এলাকা আনা হয় সিসিটিভি ক্যামেরার আওতায়। নির্ধারিত সূচি অনুযায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর থেকে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন তিনি। বিকেলে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদ সদস্যরা। বুধবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত তাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যরা। এর আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদ সদস্যরা। বেলা 11টার দিকে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। প্রথমে ব্যক্তিগতভাবে ও পরবর্তীতে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। নতুন সরকারের শপথের পর এটি হবে প্রথম মন্ত্রিসভার বৈঠক। পরে সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা 6:30টায় বিটিভি সহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে ভাষণটি প্রচার হবে। বুধবার সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এর আগে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে বিএনপি। মঙ্গলবার বিকেলে নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। এরপর রাতে দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রায় 2 দশক পর চতুর্থবারের মতো সরকার গঠন করল বিএনপি। দলীয় চেয়ারম্যান হিসেবে এবারই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন তারেক রহমান। সচিবালয়ে তার প্রথম কর্মদিবস ঘিরে প্রশাসনে ছিল উৎসব মুখর ও সতর্ক 2 ধরনেরই আবহ। দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। দীর্ঘ 2 দশক পর ক্ষমতার পালা বদলে নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে আর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
50 সদস্যের এই মন্ত্রিসভায় অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের সমন্বয়ে গঠন করা হয়েছে রাষ্ট্র পরিচালনার কাঠামো। রাজনৈতিক অঙ্গনে এই পরিবর্তন ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। অর্থনীতি, প্রশাসন, শিক্ষা ও অবকাঠামো সহ বিভিন্ন খাতে কেমন হবে নতুন সরকারের পথ চলা, সেদিকেই এখন নজর সবার। ক্ষমতার পালা বদলের এক ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ 2 দশক পর আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর এই নতুন অধ্যায়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, তারেক রহমান। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর শপথ নিয়ে তিনি গঠন করেছেন 50 সদস্যের নতুন মন্ত্রিসভা, যেখানে অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের সমন্বয়ে সাজানো হয়েছে রাষ্ট্র পরিচালনার মূল কাঠামো। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রীও শপথ নেন। এরপর গভীর রাতে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে নতুন মন্ত্রিসভার দপ্তর বন্টন চূড়ান্ত করে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নতুন সরকারের প্রশাসনিক কার্যক্রম। প্রধানমন্ত্রী নিজের অধীনে রেখেছেন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ, যা রাষ্ট্র পরিচালনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কৌশলগত দপ্তর হিসেবে বিবেচিত। বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন দলের শীর্ষ নেতারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আমির খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন আহমদ। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর খলিলুর রহমানকে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দায়িত্বে আছেন ইকবাল হাসান মাহমুদ। আর আইন ও বিচার বিভাগের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আনম ও এহসানুল হক মিলনকে, যা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জহিরুদ্দিন স্বপনকে। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ এবং খাদ্য, এই 3টি গুরুত্বপূর্ণ খাতের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আমিরুর রশিদকে। সড়ক, রেল এবং নৌ, এই 3টি বড় যোগাযোগ খাতের দায়িত্ব পেয়েছেন শেখ রবিউল আলম, যা দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিমন্ত্রীদের মধ্যেও গুরুত্বপূর্ণ দায়িত্ব বন্টন করা হয়েছে। শামা ওবায়দ ইসলাম পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব, আর সুলতান সালাউদ্দিন টুকু পেয়েছেন কৃষি, মৎস্য ও খাদ্য খাতের প্রতিমন্ত্রীর দায়িত্ব। ববি হাজ্জাজকে দেয়া হয়েছে শিক্ষা ও প্রাথমিক শিক্ষার প্রতিমন্ত্রীর দায়িত্ব। এছাড়া যুব, ক্রীড়া, পরিবেশ, স্বাস্থ্য, তথ্য, গৃহায়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে প্রতিমন্ত্রীরা দায়িত্ব পালন করবেন। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি 299টি আসনের মধ্যে 212টি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথ সুগম করে তারা। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা পেয়েছে উল্লেখযোগ্য সংখ্যক আসন। নির্বাচনের পর সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। নতুন এই মন্ত্রিসভা দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। অভিজ্ঞ রাজনীতিক ও নতুন নেতৃত্বের সমন্বয়ে গঠিত এই সরকার এখন দেশের অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো সহ সব খাতে উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করেছে। জনগণের প্রত্যাশা এখন এই নতুন নেতৃত্ব দেশকে স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দর্শক, নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের চিফ রিপোর্টার ইব্রাহিম হোসাইন অভি। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বাগত আপনাকে, কেমন আছেন? আছি ভালো, ধন্যবাদ আপনাকে। ওয়েলকাম। অভিজ্ঞ নেতা এবং নতুন মুখের সমন্বয়ে আমরা দেখেছি যে 50 সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়েছে। আপনার কাছে শুরুতে যেটি জানতে চাইবো যে 50 সদস্যের যে মন্ত্রিসভা, এটি নীতি নির্ধারণী এবং বাস্তবায়নে কতটুকু কার্যকর ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? না, শুরুতে যেটা হলো যে অনেক দিন পরে বিএনপি ক্ষমতায় এসছে। প্রায় 17 বছর একটানা তারা আসলে কোনো ধরনের ক্ষমতার ভিতরে তো দূরে থাক, তাদের যে স্বাভাবিক প্রক্রিয়ায় অংশগ্রহণ সেটাই পারে। তো সেই ক্ষেত্রে নিজেদেরকে মানুষের সামনে তুলে ধরার যে একটা সুযোগ তারা পেয়েছে, সেইটা কাজে লাগানো এবং জনগণকে সম্পৃক্ত করা, এটা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জিং ইস্যু। এবং আশা রাখি যে তারা সেটা পারবে, কারণ দীর্ঘদিনের যে মন্ত্রিসভাটা গঠিত হলো সেখানে আপনি দেখবেন যে একদম সর্বকনিষ্ঠ যে মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী মর্যাদা, তার বয়স 32 বছর। আবার সর্বোচ্চ
সর্বোচ্চ বয়স যিনি, তিনি 81 বছরের একজন পলিটিশিয়ান এবং তার বড় ধরনের দীর্ঘ কেরিয়ার, বিভিন্ন কাজ করে এসেছেন। সো মন্ত্রিসভাটা কিন্তু একটা নবীন প্রবীণের সমন্বয় এবং এখানে অভিজ্ঞতা, আধুনিকতা সবকিছু মিলেই একটা নতুন মন্ত্রিসভা হয়েছে। তো এই মন্ত্রিসভার মাধ্যমে যে কথাটা আমি বললাম যে শুরুতে, যে তাদের দীর্ঘদিনের অনুপস্থিতি যেটা ছিল মানুষ থেকে, সেইটা ফুটিয়ে তোলার জন্য তাদের সামনে যে চ্যালেঞ্জটা আছে, সেই চ্যালেঞ্জটা তারা অবশ্যই নিবে। কিন্তু তাদের যে সক্ষমতার জায়গাটা, সেই সক্ষমতার জায়গাটা যদি আমি বলি, এখানে বেশ কিছু মন্ত্রী রয়েছেন যারা দীর্ঘদিন রাজনীতি করেছেন, অতীতে মন্ত্রী ছিলেন, সুতরাং তাদের একটা অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে তারা কিভাবে আসলে জনসমর্থন এবং জনগণকে যেই ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় এসছেন, তাদের নির্বাচনী ইশতেহারে যেই বিষয়গুলো তুলে ধরেছেন, সেগুলো তারা কাজে লাগাতে পারবেন আমি আশা করি। যদি আমি দুই একজনের নাম বলি, ধরেন অর্থ মন্ত্রণালয় একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, অর্থ এবং পরিকল্পনা, সেখানে একজন সাবেক মন্ত্রী আমির খসরু সাহেব আছেন। তিনি বাংলাদেশের মানুষ এবং অর্থনীতি দুটোই ভালো করে বুঝেন। সুতরাং তার পক্ষে দেশকে অর্থনৈতিকভাবে একটা সুন্দর রূপে সাজানো এবং অর্থনীতির যে বিষয়গুলো আছে খুঁটিনি, সেগুলো অবশ্যই দেখভাল করা এবং সঠিক দিক নির্দেশনা সম্ভব। এর বাইরে যদি আমরা দেখি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি আছেন, তারপরে পররাষ্ট্র বলেন, কিংবা অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ে যারা উপমন্ত্রী নয়, প্রতিমন্ত্রী যারা রয়েছেন, তারা সবাই কিন্তু কম বেশি বিজ্ঞ। মির্জা ফখরুল সাহেব আছেন, মেজর হাফিজ সাহেব আছেন এবং আরও বেশ কিছু মন্ত্রী রয়েছেন যারা আসলে বেশ প্রজ্ঞাবান রাজনীতিবিদ। আবার অন্যদিকে আপনি যদি দেখেন, ভিপি নূর, যাকে সবাই চিনে, নুরুল হক নুরু, জুনায়েদ সাকি, ইশরাকের মতো ইয়াং মন্ত্রীরাও আছেন। সুতরাং তারা এখানে যদি উভয় পক্ষ একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তাদের অভিজ্ঞতা, নতুন প্রবীণের যে অভিজ্ঞতা, সেটা মিলিয়ে কাজ করেন, সেক্ষেত্রে জনগণের প্রত্যাশার কাছে যেতে পারবেন বলে আমি মনে করি। জি, একদমই। আপনি বলছিলেন যে আমরা পূর্ব অভিজ্ঞতা এবং আধুনিকতা দুটো সমন্বয়ে আসলে নতুন মন্ত্রিসভা দেখছি। আপনি বলছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা, তিনি দায়িত্ব পেয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের। বাংলাদেশের সরকারের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু ভঙ্গুর অর্থনীতি। আপনার কি মনে হয়, এবং তার অভিজ্ঞতার কথাও আপনি বলছিলেন, তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসলে এই ভঙ্গুর অর্থনীতিকে কতটুকু চাঙ্গা করতে পারবে? অর্থনীতি চাঙ্গা করতে যেই জিনিসটা দরকার হবে, আসলে কয়েকটা দিক আছে। একটা হলো যে ব্যবসা বাণিজ্যকে স্বাভাবিক গতিতে যদি ফিরাতে পারে, তাহলে কিন্তু অর্থনীতি চাঙ্গা হবে। সেখানে হলো ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য যেই ধরনের নীতি সহায়তা দরকার, বা যেই ধরনের নীতিগুলো এতদিন আটকে ছিল, স্টাক অবস্থায় ছিল, সেগুলোকে আসলে ওপেন করে দেওয়া। নীতি ছিল না এরকম না বিষয়টা, বেশ কিছু সংস্কার আসছে, সেখানে সেগুলোর কারণে হয়তো কিছু স্থবির অবস্থা ছিল বিনিয়োগের ক্ষেত্রে, সেই বিনিয়োগের দ্বার উন্মোচন করা এবং চলমান যে ব্যবসা কার্যক্রমগুলো ছিল, সেখানেও মানুষ আসলে নতুন বিনিয়োগ বা পুরাতন বিনিয়োগ যেটা ছিল সেটাতে এক্সপানশনে যায়নি, সেই জায়গাগুলোতে হাত দিতে হবে। এবং অর্থনীতি তো শুধুমাত্র অর্থ সাপ্লাই দিয়ে হবে না, সামগ্রিক যে ব্যবসায়িক কার্যক্রম, সেটা মানুষের কনজামশন বাড়ানোর যে ব্যবস্থা, সেটা করতে হবে, উৎপাদন বাড়াতে হবে, রপ্তানি বাড়াতে হবে, আমদানি বাড়াতে হবে। সেইখানে কিন্তু ব্যবসায়ীদের দিক থেকে বেশ কিছু বিষয় আছে, যেই বিষয়গুলো অ্যাড্রেস না করলে আসলে যে চ্যালেঞ্জের কথা বললেন, যে আসলে সঠিক ধারায় বা এটাকে গতিশীল করতে পারবে কিনা। যেমন ব্যবসায়ীদের সাথে আজকেই আমাদের কথা হয়েছে, অনেক ব্যবসায়ী বলেছেন যে তারা এনবিআর এর বেশ কিছু সংস্কার কার্যক্রম হয়েছে, সেগুলোর তারা চলমান বা ধারাবাহিকতা দেখতে চায়। এটা হলে তারা মনে করে যে এটার কারণে তারা ব্যবসা ভালোভাবে করতে পারবে, ব্যবসার যে নীতি এবং যেই ধরনের হার্ডেলসগুলো ছিল, সেগুলো কিছুটা হলে ওপেন হয়েছে সেই জায়গাটা। ব্যাংকিং সেক্টর হলো আসলে বড় একটা জায়গা। সেই ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে যে ধরনের সংস্কার এসেছে বা যেই ধরনের অতীতে যে জিনিসগুলো দেখা গেছে, সেই জিনিসগুলোর পুনরাবৃত্তি ব্যবসায়ীরা চান না। আমি যদি একটা কথা বলি, সেটা হলো যে গত 15 বছরে যে শাসন ব্যবস্থা ছিল, সেখানে বেশ কিছু ব্যাংক কিন্তু একত্রিত করতে হয়েছে। 5টা ব্যাংকে একত্রিত করে একটা ব্যাংক বানানো হয়েছে, কারণ এই ব্যাংকের
ফিনান্সিয়াল যে কন্ডিশন এবং তাদের যে হেলথ সেটা কিন্তু খুবই ভঙ্গুর ছিল, এবং এগুলোকে বাঁচানোর জন্য একত্রিত করা হয়েছে। এটা নিয়ে সমালোচনা আলোচনা দুটোই আছে, কিন্তু এটা কেন হলো সেই জিনিসটা কিন্তু এটা দেখার বিষয় ছিল। যেমন ওই সময় যেটা দেখা গেছে যে রাজনৈতিক কেন্দ্রবিন্দু যেটা, সেই রাজনৈতিক ক্ষমতার মেইন উৎসের চারপাশে কিছু লোক থাকতো, তারা ব্যবসায়ী ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, তারা তাদের স্বার্থের জন্য এবং একটা বলয় তৈরি করে প্রকৃত ব্যবসায়ীদেরকে সুযোগ সুবিধা যতটা না দিয়েছে, তারা পলিটিক্যাল বলয় এবং একটা ডেভিল নেক্সাস তৈরি করে ব্যবসায়িক স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করছে। ফলে ইনভেস্টমেন্ট, ব্যাংকের ক্যাপিটাল, নন পারফর্মিং লোন, যেটা এখন যদি বলা হয় প্রায় 6.5 লাখ কোটি টাকার হলো আপনার নন পারফর্মিং লোন রয়েছে, যেটা টোটাল ঋণের প্রায় 36% মতো। তো এই যে সংকটটা তৈরি হয়েছিল এবং সেই সংকটটা এখনো আছে, সেই সংকট থেকে উত্তরণের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলাদেশে ব্যাংকের পক্ষ থেকে, সরকার যারা অন্তর্বর্তীকালীন ছিল। এই জায়গাটা যাতে আবার তৈরি না হয় এটা খেয়াল রাখতে হবে। প্রকৃত ব্যবসায়ী যিনি আছেন তিনি ঋণ পাক এবং তিনি সেই ঋণটা নিয়ে ব্যবসার কার্যক্রম বাড়ান, গতি বাড়ান, সেটা যদি হয় তাহলে সমস্যা হওয়ার কথা না। এর বাহিরে যদি আমি অর্থমন্ত্রীর বাহিরে যে বাণিজ্য মন্ত্রী সম্পর্কে বলি, তার যে দপ্তরটা আছে সেই দপ্তরটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনি জানেন যে আমাদের দেশের ইনফ্লেশন বর্তমানে 10% উপরে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে অনেক কিছু। সামনে রমজান চলে আসছে, কালকের থেকেই বোধহয় শুরু হতে যাচ্ছে। এই সময়টাতে যদি আপনি ইনফ্লেশন বা দ্রব্যের যে মূল্য সেটা যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, মানুষকে কিন্তু আপনি, আমি যেটা বললাম শুরুতেই, যে মানুষকে একটা স্বস্তি দেওয়ার বিষয়টা সেটা কিন্তু পাবে না মানুষ। তো সেইখানে অর্থনীতি, মানুষের কনজাম্পশন বাড়াইতে হবে, আবার আপনার ম্যানুফ্যাকচারিং বাড়াতে হবে, এক্সপোর্ট, সবকিছু মিলিয়ে কিন্তু আপনি অর্থনীতিকে গতিশীল করতে পারবেন। তো অর্থনীতি গতিশীল করতে গেলে একটা মিনিস্ট্রি বা একটা একজন মন্ত্রী দিয়ে সম্ভব না, সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, সব উইংগুলোতে একসাথে কাজ করতে হবে। সেটা যদি করা সম্ভব হয় তাহলে অর্থনীতির গতি ফিরে আসবে বলে মনে করি, কারণ তারা যথেষ্ট অভিজ্ঞ। এবং আপনি যদি দেখেন যে বেশ কিছু মন্ত্রী আছে যারা নিজেরাই ব্যবসায়ী, এটা নেগেটিভ দিকও আছে, পজিটিভ দিকও আছে, সেটা অবশ্যই দেখভাল করবে সরকার, ওভারসি করলে হয়তো হবে না। ব্যবসায়ীরা যেটা বুঝবেন যে আসলে ব্যবসায়ী নীতিটা কিভাবে হতে হয়, কোনটা হলে ভালো হয় সেই জিনিসটা। আবার অন্যদিকে যদি দেখেন প্রেশার গ্রুপ হিসেবে এইবারই আমরা যেটা দেখছি যে একটা বড় বিরোধী দল পেয়েছি, সেই বিরোধী দল যদি তারা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে তাহলে এই একপক্ষীয় বা জনকল্যাণ বিরোধী কোনো সিদ্ধান্ত হয়তো আসবে না, বা আসলে সেটা এক ধরনের বাধার মুখে পড়বে। সুতরাং আমরা আশা করতে পারি যে এটা যে মন্ত্রিসভা হয়েছে এটা করা সম্ভব, কিন্তু সদিচ্ছা এবং ইন্টিগ্রিটি, অনেস্টি এবং সরকারের দিক থেকে এটাকে ভালো করে মনিটর করার প্রয়োজনীয়তা রয়েছে। জি, এবং মানুষের কিন্তু অনেক ধরনের প্রত্যাশা রয়েছে নতুন মন্ত্রিসভা যে মন্ত্রীরা এসছেন তাদের কাছ থেকে। আশা রাখছি যে সব প্রত্যাশা পূরণ করতে পারবেন। এবার একটু শিক্ষামন্ত্রীকে নিয়ে কথা বলতে চাই। তিনি কিন্তু বেশ আলোচনায় ছিলেন, এহসানুল হক মিলন, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বলতে পারি যে তাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। শিক্ষার্থীদের অনেকেই সতর্ক করছেন, এবং শপথ গ্রহণের আগে তিনি যে সংসদে প্রবেশ করেছেন সেটা নিয়েও কিন্তু নানা কথাবার্তা চলছে, এবং তিনি আসলে বলেছেন যে তিনি চমক দেখাবেন, এবং আমাদের মনেও অনেক প্রত্যাশা তৈরি হয়েছে তাকে নিয়ে। আপনার কি মনে হয় তিনি আসলে কতটুকু অবদান রাখবেন? না, উনি যখন মন্ত্রী ছিলেন তখন আমরা ছাত্র, তো ওনার সেই টেনিউরটাতে কিন্তু একটা যে জিনিস ছিল, আমরা পড়াশোনার সময় দেখেছি তখন নকল যেটা, এইটার খুব প্রচলন ছিল, এবং আমাদের বাস্তব জীবনেও দেখেছি আমরা যে এটা খুব অনেক বেশি হয়ে গেছিল। বাট উনি কিন্তু আলোচিত হয়েছিলেন ওনার সেই নকল বিরোধী অভিযানের কারণে। এখন সেই ধারাবাহিকতা হয়তো কিছুটা সেট করতে পারে, আগের মতো নেই সেটাও যেরকম সত্য। শিক্ষায় নকল বিরোধী অভিযানে উনি যেরকম সফল হয়েছিলেন, শিক্ষায় এখন বেশ কিছু জায়গায় সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে। যেমন আমাদের শিক্ষা নীতিটা কি হবে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, কারণ এখন আধুনিক যুগ এসছে, এখানে টেকনোলজি ড্রিভেন অনেক জিনিস চলে। তো সেখানে দেখা যায় যে যেই ধরনের পলিসিগত সিদ্ধান্ত দরকার, সেই সিদ্ধান্তের আলোকে আসলে মিনিস্ট্রিকে পরিচালনা করা।
আমি যদি বলি, আপনি দেখবেন যে আমাদের শিক্ষার ক্ষেত্রে বেশ কিছু ইস্যু রয়েছিল যেগুলো বারবার পরিবর্তন করা হচ্ছিল, যে এই পদ্ধতিতে চলবো না আমরা অন্য একটা পদ্ধতিতে যাবা, ওয়ান কাইন্ড অফ এটাকে একটা রিসার্চ ফিল্ড হিসাবে এগোচ্ছে, যার ফলে দেখবেন আপনার অভিভাবকদের কাছ থেকে প্রায় আমরা অভিযোগ শুনি যে প্রতি বছরে বই পরিবর্তন করা হচ্ছে, প্রতি বছরে হলো নতুন নতুন কারিকুলাম অ্যাড করা হচ্ছে। এই যে একটা ধারাবাহিকহীনতা, এই ধারাবাহিকভাবে না চলা, প্লাস হলো যে শিক্ষাকে একটা সিন্ডিকেশনে পরিণত করা। আপনি যদি দেখেন যে আমাদের বই বিতরণ, বই যথাসময়ে পাওয়া, শিক্ষা সামগ্রী, কোচিং বাণিজ্য, শিক্ষক নিয়োগে দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে ভর্তির কার্যক্রমে দুর্নীতি, নকল করে বা প্রশ্ন আউট করে যে ভর্তি, আমরা দেখেছি যে আমাদের কোটি কোটি টাকার মালিক হয়েছেন একজন ড্রাইভার। এটা তো সবচেয়ে বড় উদাহরণ যে আমাদের যারা ডক্টর তৈরি হচ্ছেন সেই মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস। এর চেয়ে তো আসলে একটা জাতির জন্য কোনো হতাশ বিষয় হতে পারে না। কারণ যেখানে একজন ডাক্তার মানুষকে তার জীবন রক্ষা করার দায়িত্ব, সে যদি পরীক্ষার প্রশ্ন ফাঁস করে সেই ডক্টর হতে যান, তার ভিতরে নৈতিকতা, তার মেধার বিষয়ে কোয়েশ্চেন থেকে যায়। সুতরাং যেহেতু তিনি অতীতে একটা এক্সাম্পল সেট করেছেন যে তিনি নকলকে থামাতে পেরেছেন, আমি বলবো শিক্ষা সংক্রান্ত যতগুলো বিষয় আছে, দুর্নীতির থেকে শুরু করে নিয়োগে স্বচ্ছতা এবং প্রকৃত ব্যক্তিকে নিয়োগ দেওয়া, দল মতের ঊর্ধ্বে থেকে যিনি আসলে শিক্ষা দিবেন তার শিক্ষাগত যোগ্যতা, নৈতিকতা সবকিছু দেখা উচিত। আমরা অতীতে দেখেছি যে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আপনার রাজনৈতিক মতাদর্শ কিংবা অন্য বিভিন্ন ইস্যু ক্রিয়েট করে তাদেরকে আসলে প্রকৃত যিনি মেধাবী, যিনি শিক্ষক হতে চান তাকে বাদ দেওয়া হয়েছে। তো এই ধরনের যে জিনিসগুলো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিকীকরণ করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে সবখানে রাজনৈতিক বিবেচনায় পদায়ন হয়, ফলে কি হয়, প্রকৃত শিক্ষা এবং প্রকৃত যে রিসার্চ যাবতীয় কার্যক্রম থেকে আসলে শিক্ষার্থীরা বঞ্চিত হয়। আর শিক্ষা ব্যবস্থা যে দেশের ভালো নয় বা স্থিতিশীল নয়, সেদেশে আসলে দক্ষ জনবল সৃষ্টি সম্ভব নয়। সুতরাং আমি প্রত্যাশা করি তিনি একানন, তার সাথে প্রতিমন্ত্রী আছেন এবং বর্তমান সরকার তো একটা ম্যান্ডেট নিয়ে আসছে যে তারা একটা পরিবর্তিত পরিস্থিতিতে একটা ভালো জিনিস উপহার দিতে চান, যেটা জাতি আসলে এই একবিংশ শতাব্দী পেরিয়ে এসে নতুন কিছু করার দেখেন। তো তিনি পারবেন বলে আমি আশা করি। একদমই, আমরাও আশাবাদী। আমরা মন্ত্রিসভা নিয়ে কথা বলছিলাম, শেষ যে প্রশ্নটি করতে চাই বা রাখতে চাই আপনার কাছে, সব মিলিয়ে এই মন্ত্রিসভাকে যদি ছোট্ট করে একটু ব্যাখ্যা করতে বলি কি বলবেন, এবং আপনার দৃষ্টিকোণ থেকে আপনার প্রত্যাশার জায়গাগুলো কতটুকু পূরণ করতে পারবে, কিংবা 5 বছর পর আমরা বাংলাদেশকে কোন অবস্থানে দেখব? প্রত্যাশার কথা যদি আমি বলি, আমি দেশের একজন নাগরিক বা সাধারণ মানুষের সাথে আমরা নিউজ করতে বিভিন্ন সময় কথা বলেছি, সে সময় একটা জিনিস বেশ ভালো করে এসছে, সেটা হলো মানুষের নিরাপত্তা। তো স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এখন হয়েছেন তিনি কিন্তু একটা পরিস্থিতির শিকার হয়েছিলেন, আমরা সবাই জানি। তিনি নিজে গুম হয়েছিলেন। তো মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, যদি প্রথম কথাটাই বলি, তো একজন নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষের সবচাইতে বড় চাওয়াটাই হয়েছে তার যে অধিকার এবং নিরাপত্তা, সেই বিষয়টাকে নিশ্চিত করা। আপনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নিজে গুম হয়ে একটা পার্শ্ববর্তী দেশে যেয়ে তাকে উদ্ধার করে কিভাবে হয়েছে এটা সবাই জানে দেশবাসী, আমি সেই বিষয়ে যাচ্ছি না। কিন্তু তার কাছ থেকে যে মানুষের প্রত্যাশা যে বাংলাদেশে কখনো আর গুম থাকবে না, প্রত্যেকটা মানুষ একটা নিরাপদ বলয়ে থাকবে, নিরাপত্তাহীনতায় কেউ ভুগবে না, কোনো ধরনের হয়রানি। আপনি যদি বলি, আমাদের একটা জিনিস আমরা খেয়াল করেছি, সেটা হলো যে যখন আমাদের ক্রাইসিস চলতেছিল, পলিটিক্যাল ক্রাইসিস, তখন আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর, আমি স্পেসিফিক কোনো বাহিনীর নাম বলতেছি না, সবাই হয়তো বুঝবে বিষয়টা, ল এনফোর্সিং এজেন্সি যদি আসলে কখনো পলিটিক্যাল পার্টির মতো বিহেভ করে, তারা যদি সাধারণ মানুষের প্রতি বৈরী আচরণ করে, নিরাপত্তার পরিবর্তে যদি হুমকি হয়ে যায়, যেই ঘটনাগুলো আমরা অতীতে কয়েকটা বড় বড় ঘটনা দেখছি, যে কয়েকটা বাহিনীর সাথে যেই ঘটনাগুলো ঘটছে, যেই ধরনের হত্যাকাণ্ড, যেই ধরনের গুম খুন এবং অবাধে মানুষকে নির্যাতন চালানো, তো যেহেতু এই বর্তমান সরকারে বিরোধী দলে যারাই আছেন তারা এর ভিকটিম ছিলেন, সুতরাং তারা অন্তত পক্ষে নিজের প্রিভিয়াস অভিজ্ঞতার থেকে এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না
যেটা হলো সাধারণ মানুষকে আসলে স্বস্তি দিবে না, সাধারণ মানুষ আবারও ভীতি সন্ত্রস্ত অবস্থায় বসবাস করবে, এই জিনিসটা সবার বড় প্রত্যাশা। এবং নাগরিক হিসেবে আমারও প্রত্যাশা যে মানুষের নিরাপত্তা বিধানটা এবং অধিকার, কথা বলার স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, যে জিনিসটা মানুষ বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছিল সেই জায়গাটা মানুষ আর দেখতে চায় না। আমাদের যারা আইনজ্ঞ আছেন, যিনি বেশ বড় ধরনের ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এবং তিনি বাংলাদেশের প্রথম এমপি যিনি আসলে নিশ্চিত হয়ে গেছেন যে তিনি জয়লাভ করেছেন, এত ব্যবধান ছিল তার কেন্দ্রে। তো সুতরাং এবং তিনি একজন আইনজীবী, সুতরাং তিনিও এই জায়গাটাতে মনোনিবেশ করবেন যে মানুষের আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং ন্যায় বিচার নিশ্চিত করার বিষয়টা, এটা বলি। তারপরে আপনি যদি আসেন আমাদের যে অর্থনৈতিক বিষয়গুলোতে আমরা শুরুতেই আলোচনা করলাম, সামাজিক দৃষ্টিকোণ থেকে কিছু বিষয় রয়েছে যে সামাজিক বৈষম্যহীনতা, আমাদের যারা সমাজ কল্যাণ মন্ত্রী হবেন, সমাজের কল্যাণ করবেন, এই বিষয়গুলোতেও একটা বৈষম্যহীন, যেই মানুষের আসলে প্রাপ্য, আমাদের সোশ্যাল সেফটি নেট থাকে, দারিদ্র বিমোচনে বিভিন্ন ধরনের প্রকল্প থাকে। আমরা অতীতে যেটা দেখেছি পার্টি হিসেবে পার্টিম্যানদেরকে এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হতো, এটা তো আসলে পার্টিম্যানদের জন্য না, এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য, যারা কর্মহীন, যারা কর্মে অক্ষম তাদের জন্য। সেই জিনিসটা যাতে আবার দেশে ফিরে না আসে, সেটা যদি ফিরে আসে তাহলে কিন্তু আমরা আবারও পিছিয়ে যাব। এই জায়গাগুলো খুব ভালোভাবেই নজর দিতে হবে। তারপরে আরেকটা বিষয় যদি বলেন, আমাদের দেশে দেখবেন পরিবেশ নিয়ে আমরা এখন সবাই বেশ সচেতন, আবার শঙ্কার ভিতরে, কারণ পরিবেশের যে বৈরী ভাব এখন প্রকৃতিতে, সেটার কারণে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ডিজাস্টারের মুখোমুখি হচ্ছি, বিপর্যয় নেমে আসছে। সেই জায়গায় যিনি পরিবেশ সংক্রান্ত এবং জলবায়ু সংক্রান্ত বিষয়ে মন্ত্রী হয়েছেন, তিনি একজন ব্যবসায়ী। সো এই বিষয়গুলোকে খেয়াল রাখা, যাতে আমরা এর শিকার হয়ে ভবিষ্যতে আমাদের, কারণ এই গ্লোবাল ওয়ার্মিং, কার্বন ইমিশন, তারপরে হিট ওয়েভ ইত্যাদি কারণে কিন্তু আমাদের শুধুমাত্র যে ব্যক্তি পর্যায়ে না, ব্যবসা, সমাজ, সব ধরনের প্রভাব পড়ছে। সেই জায়গাটাও কিন্তু মন্ত্রিসভাকে অবশ্যই সমন্বিত পদক্ষেপ নিতে হবে, শিল্প মালিকদের সাথে মিলে, পরিবেশবাদী যারা আছে তাদের সাথে মিলে বিষয়গুলোকে কাজ করতে হবে এই জিনিসটা। আর একটা জিনিস যেটা বলবো, যে সাধারণ মানুষ যেটা দেখতে চাচ্ছেন সেটা হলো যে এভরি আসপেক্টে একটা ডেমোক্রেটিক প্র্যাকটিসেস, যেখানে প্রত্যেকটা মানুষ তার সাংবিধানিক যে রাইটসগুলো রয়েছে সেই রাইটসগুলো যাতে সে ভোগ করতে পারেন, সেই ক্ষেত্রে যাতে ধর্ম, জাতি কিংবা কোনো গোষ্ঠীর বিবেচনায় তাকে না নেওয়া হয়, এবং সে বাংলাদেশের নাগরিক, বাঙালি, সেই হিসাবে সে তার রাষ্ট্রীয় যে ধরনের সুযোগ সুবিধা রাষ্ট্র তাকে দিচ্ছে, প্রত্যেকটা সুযোগ সুবিধা যাতে সমানভাবে সে এনজয় করতে পারে, সেটা জেন্ডার, রিগার্ডলেস অফ জেন্ডার, অথবা আমাদের এনি কাইন্ডস অফ ডিসক্রিমিনেশন এখানে দেখতে চায় না পাবলিক। কারণ অতীতের ঘটনা পুনরাবৃত্তি ঘটুক সেটা তারা কখনোই চায় না। সেই জিনিসটা সব কিছু মিলিয়ে একটা সুন্দর বৈষম্যহীন সমাজ আমরা প্রত্যাশা করি এই সরকারের কাছ থেকে, এই মন্ত্রিসভার কাছ থেকে। এবং আজকেই মন্ত্রিসভায় তারা বসবেন, বিকালে কথা বলবেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী যিনি আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, সেই ভাষণে আমি আশা করি এবং আমাদের সাধারণ মানুষের প্রত্যাশা যে তিনি এমন একটা আশার বাণী শোনাবেন, সেই আশার বাণীটা মানুষ শুনে প্রথমে আশান্বিত হবেন, এবং ক্রমান্বয়ে সেই যে আশার বাণী এবং তাদের ইশতেহারে যেগুলো শুনিয়েছেন বাস্তবায়নের মাধ্যমে মানুষকে সেই স্বস্তির জায়গায় নিয়ে যাবেন। শুধু আশার বাণী শুনলেই মানুষ হয়তো খুশি হবেন না বা খুশি থাকবেন না, সেটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে চান। এবং আমি আশা করি যে মানুষ আজকের সেই ভাষণে, প্রধানমন্ত্রীর ভাষণে, এটা প্রথম জাতির উদ্দেশ্যে তার দেওয়া ভাষণ হবে, এবং তিনি প্রথম বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দিবেন, একজন ইয়াং হিসাবে প্রথম, তার একটা লেগাসি রয়েছে। যেমন আজকেই আমরা একটা মানুষের সাথে কথা হয়েছিল, তিনি একজন খেটে খাওয়া মানুষ, তার কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আসলে আপনি মন্ত্রিসভা গঠিত হয়েছে, তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার প্রত্যাশা কি? বলে আসলে আমি এত কিছু বুঝি না, এত রাজনীতি কিংবা প্রত্যাশা আমার এটা আসলে বিষয় না। আমার যে বিষয়টা সেটা হলো যে আমার দ্রব্য মূল্যটা যাতে সঠিক জায়গায় থাকে, আমি যাতে আমার ছেলে মেয়ে নিয়ে খেয়ে পড়ে সুস্থভাবে থাকতে পারি, আমার কথাটা যেন আমি বলতে পারি, তো তারই প্রতিফলন আজকে ঘটবে এই প্রত্যাশা আমি করি।
অবশ্যই আমরাও ঠিক তেমনটি প্রত্যাশা করি এবং অনেকগুলো আমাদের আজকের আলোচনায় অনেক প্রতিবন্ধকতার কথা উঠে এসেছে, সেই সব কিছু কাটিয়ে যেন বাংলাদেশ এগিয়ে যায় সেই প্রত্যাশা থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ দর্শককেও। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের চিফ রিপোর্টার ইব্রাহিম হোসাইন অভির সঙ্গে। এবারে যাচ্ছি অন্যান্য সংবাদে। নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বুধবার বিকেল ৩টায় সচিবালয়ে নতুন ১ নম্বর ভবনের ৩য় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষে এই বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের প্রথম অফিস উপলক্ষে এরই মধ্যে সচিবালয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রত্যেকটি মন্ত্রণালয় এবং বিভাগে সৌন্দর্য বর্ধন ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। অনেক মন্ত্রণালয়ের করিডোরে বসেছে নতুন ফুলের টব। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নাম সরিয়ে বসানো হয়েছে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ফলক। মন্ত্রণালয় ও বিভাগগুলোর কর্মকর্তা কর্মচারীরা মন্ত্রিসভার নতুন সদস্যদের বরণ করতে ফুল নিয়ে প্রস্তুত রয়েছেন। নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অফিস করা উপলক্ষে সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বুধবার সকালে রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই হুঁশিয়ারি দেন তিনি। আমরা সংসদে গিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই ইনশাআল্লাহ। আর সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা, এই আবর্জনা ময়লা, ড্রেইনের ময়লা, ছড়ার ময়লা থেকে করে মানুষের মনের আবর্জনা আমরা দূর করতে চাই। মানসিক সংশোধনের জন্য আমাদের অভিযান। আজকে এই পরিচ্ছন্নতা অভিযানে আমার অংশগ্রহণ করার মানে হচ্ছে আমার প্রিয় এলাকাবাসীকে, দেশবাসীকে বার্তা দেওয়া যে আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ব, যে সমাজে আমাদের পরিবেশও সুন্দর থাকবে, আমাদের মনটাও সুন্দর থাকবে। পরিবেশ যখন সুন্দর থাকে তখন তার ইতিবাচক প্রভাব মানুষের মনোজগতের উপরে পড়ে। এই মানুষগুলো ভালো হয়, সমাজের জন্য দরদি হয়, দায়িত্ববোধ সম্পন্ন হয়। আমরা সেই বার্তাটাই মূলত দিতে চাচ্ছি। আমাদের ছোট্ট একটা দেশ, আমরা সবাই যদি আন্তরিক হই তাহলে নিজ নিজ আঙ্গিনা আমরা পরিষ্কার রাখলেই দেশ পরিষ্কার হয়ে যাবে। আজকে এই বার্তা দেওয়ার মাধ্যমে আমি আমার এই এলাকার সহকর্মীবৃন্দকে বলবো যে প্রতিদিন ফজরের পরে, আজকে এটা লোক দেখানো নয়, এটা দিয়ে শুরু। প্রতিদিন ফজরের পরে আমাদের প্রত্যেক ইউনিট মিনিমাম আধা ঘন্টা সময় এই পরিচ্ছন্নতার কাজ করবে। 1 ঘন্টা পারলে আরও ভালো। এরপরে যার যার কাজে পারিবারিক পেশাগত দায়িত্বে তারা ছড়াই পড়বে, সমাজের অন্যান্য সেবায় ছড়াই পড়বে। কিন্তু এখন থেকে আমাদের এই এলাকাটা আমরা চাচ্ছি একটা মডেল এলাকা হিসাবে গড়ে উঠুক। আমরা সরকারের ফান্ড পাই না পাই, সরকার আমাদেরকে কি দিবে না দিবে এটা তোয়াক্কা আমরা করব। তবে আমরা আশা করব, দাবি রাখবো এই এলাকার ন্যায্য পাওনার থেকে সরকার যেন এলাকাকে বঞ্চিত না করে। এই এলাকায় আমি শুধু ওয়াদা করি নাই, আমাদের সাথে আরও যত প্রতিদ্বন্দ্বী এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছেন সকলের ওয়াদা ছিল যে একটা ভালো মিরপুর কাফরুল আমরা গড়ব। এখন সবার সমবেত দায়িত্ব, আমি সকলের সহযোগিতা চাই। আমরা পরিষ্কার করেছি যে এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই দীর্ঘ 54 বছর পর ফেনীর দাগনভূঞা উপজেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল আওয়াল মিন্টু। সঙ্গে নতুন মাত্রা যোগ হয়েছে মন্ত্রিত্ব। তার এই অর্জনের মধ্য দিয়ে ফেনীবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে বলছেন নেতাকর্মীরা। জেলা জুড়ে বইছে খুশির আমেজ। নির্বাচন অফিসের তথ্য মতে 70-এর নির্বাচনের পর থেকে এই পর্যন্ত এই আসন থেকে 4 বার আওয়ামী লীগ, 2 বার জাতীয় পার্টি ও 3 বার বিএনপি বিজয় ছিনিয়ে নিয়েছে। তবে বিজয়ী প্রার্থীরা ছিলেন সোনাগাজী ফেনী সদর আসনের। পরে ফেনী 3 আসনের দাগনভূঞা সোনাগাজী আসন হলে বিজয়ী প্রার্থীরা ছিলেন সোনাগাজীর। শিল্পপতি মিন্টু এর আগে এফবিসিসিআইয়ের 2 বারের সভাপতি সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। তার বাবা প্রয়াত হাজী সফিউল্লাহ দাগনভূঞা উপজেলার 2 বারের চেয়ারম্যান এবং ভাই আকবর হোসেন দাগনভূঞা পৌরসভার মেয়র ছিলেন। ফেনী 1 আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে 3 বার প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। একই আসন থেকে সংসদ সদস্য হয়ে বস্ত্র ও পাট এবং বন পরিবেশ সহ বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাফর ইমাম বীর বিক্রম। 2006 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থেকে বিদায় নেওয়ার পর দীর্ঘ সময় ফেনীবাসী আর মন্ত্রী পায়নি।
চট্টগ্রামের মিশরে মধ্যরাতে কর্মচারীকে জিম্মি করে এক জামায়াত নেতার খামার থেকে 40টি ছাগল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিনগত রাতে উপজেলার ওয়াহিদপুর ইউনিয়নের নিজামপুর রেল স্টেশন এলাকার একটি খামারে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী খামার মালিক এস.এম. আবু হেনা কায়সার উপজেলার হাইতকান্দি ইউনিয়নের পশ্চিম হাইতকান্দি গ্রামের বাসিন্দা। তিনি হাইতকান্দি ইউনিয়ন জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। আবু হেনা কায়সার বলেন, খামারে ছোট বড় 40টি ছাগল ছিল। মঙ্গলবার রাত 12:30 থেকে 1টার মধ্যে গাড়ি নিয়ে এসে বেশ কয়েকজন অস্ত্রের মুখে কর্মচারীকে বেঁধে খামার থেকে 40টি ছাগল নিয়ে গেছে। বিষয়টি মৌখিকভাবে স্থানীয় নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছি, প্রয়োজন হলে লিখিত অভিযোগ করবেন বলেও জানান তিনি। এ বিষয়ে জানতে চাইলে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়মনসিংহের ফুলপুরে বাস ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 8 জন। বুধবার সকাল 10:30টার দিকে ময়মনসিংহ শেরপুর আঞ্চলিক সড়কে উপজেলার বালিয়ামোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল হাসান। তিনি বলেন, সকালে যাত্রীবাহী একটি বাস শেরপুরের দিকে যাচ্ছিল। 10:30টার দিকে বালিয়ামোড় এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি বড় গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনীর গাড়ির চালক ও বাস চালক ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হয়েছেন আরও 8 জন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ওসি বলেন, সেনাবাহিনীর গাড়ি চালানো নিহত ব্যক্তি সার্জেন্ট পদে আছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাকিস্তান সফরে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার এক সরকারি বিবৃতিতে বলা হয়, পারস্পরিক সুবিধাজনক সময়ে তারেক রহমানকে পাকিস্তানে আসতে আমন্ত্রণ জানান দেশটির পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল। এর আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের প্রতিনিধিত্বকারী হিসেবে ঢাকায় তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হন পরিকল্পনা মন্ত্রী ইকবাল। এরপর তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করেন। এ সময় তার নির্বাচিত হওয়ার জন্য উষ্ণ অভিনন্দন জানান তিনি। সাক্ষাতের সময় উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো চিঠি হস্তান্তর করেছেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা। চিঠিতে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারেক রহমানকে সুবিধাজনক ও যত দ্রুত সম্ভব ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন মোদী। মঙ্গলবার সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তথ্য জানান ওম বিড়লা। পোস্টে তিনি লেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গঠনমূলক বৈঠক শেষ করেছেন তিনি। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে পাঠানো একটি ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রী মোদী তারেক রহমানকে শুভেচ্ছা জানান এবং সুবিধাজনক ও দ্রুততম সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানান। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আগের 2 ম্যাচে জয় পেতে ঘাম ঝরাতে হলেও মালয়েশিয়ার বিপক্ষে দাপট দেখিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় জয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছে টাইগ্রাসরা। 8 দেশের এই টুর্নামেন্টে এখন পর্যন্ত বাংলাদেশই একমাত্র দল যারা কোনো ম্যাচ হারেনি। উইমেন্স রাইজিং স্টার্স এশিয়া কাপে ব্যাংককে মালয়েশিয়া জাতীয় দলকে 90 রানে হারালো ফাহিমা খাতুনের নেতৃত্বে বাংলাদেশের দল। আগে ব্যাট করে 7 উইকেটে 151 রান করে বাংলাদেশ। জবাবে পুরো 20 ওভার খেলেও 61 রানের বেশি করতে পারেনি মালয়েশিয়া। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পাকিস্তান এই দলকে। আগামী শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে ফাহিমা খাতুনের দল। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা, দুপুর থেকে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু, সন্ধ্যায় ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে। দীর্ঘ 2 দশক পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি, দপ্তর পেলেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা, নতুন পুরাতনে ঢেলে সাজানো হয়েছে মন্ত্রণালয়ের দায়িত্ব। প্রথম মন্ত্রিসভার বৈঠক বিকেলে, নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণে প্রস্তুত সচিবালয়, সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক, পাকিস্তান সফরের আমন্ত্রণ, দ্রুত সময়ের মধ্যে দিল্লি সফরের আমন্ত্রণ মোদির। এবং মালয়েশিয়ার বিপক্ষে দাপটে জয়, গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 5টার দেশ জুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।